প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকার আপ্রাণ চেষ্টায় আছো এবং সেটাই উচিত। আমরা আজকে এসেছি উচ্চ মাধ্যমিকের জীববিজ্ঞান প্রথম পত্রের 11তম অধ্যায়ের বায়োটেকনোলজি সম্পর্কিত পড়াশোনা নিয়ে। বায়োটেকনোলজি শব্দটি দুটি শব্দ সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে বায়োলজি অ্যান্ড টেকনোলজি। বায়োলজি প্লাস টেকনোলজি, এই দুটি মিলে বায়োটেকনোলজি গঠিত। তো আমরা প্রথমত দেখি টেকনোলজি কি। টেকনোলজি হলো বিজ্ঞান ও প্রকৃতিজাত কিছু উপাদানের যুক্তিসঙ্গত এবং প্রায়োগিক কলাকৌশল, যার দ্বারা মানব কল্যাণ ও পরিবেশের উন্নয়ন কল্পে ব্যবহার করে। এই টেকনোলজির একটি শাখা হলো বায়োটেকনোলজি, যা আজ থেকে বহু বছর পূর্বে অর্থাৎ 1919 সালে বিজ্ঞানী কার্ল এরিখ এটির নামকরণ করেন। তারপরে 1920 সাল থেকেই এটি একটি স্বতন্ত্র বিজ্ঞানের শাখা হিসেবে এখনো পর্যন্ত পঠিত হচ্ছে। বায়োটেকনোলজি তাহলে কি? বায়োটেকনোলজি হলো এমন এক প্রকার যুক্তিসঙ্গত টেকনোলজিক্যাল প্রয়োগ কৌশল, যার মাধ্যমে মানুষ কোনো জীবদেহ বা জীবস প্রতিনিধি বা সজীব কোষের কোষীয় প্রতিনিধিকে মানব কল্যাণের উদ্দেশ্যে বা পরিবেশের উন্নয়ন কল্পে ব্যবহার করে চলেছে। এটাই বায়োটেকনোলজি। তো বায়োটেকনোলজি শুধুমাত্র একটি কথার মধ্যে সীমাবদ্ধ না। আমরা মাধ্যমিকে একটি অধ্যায় পড়েছিলাম বায়োটেকনোলজি, সেখানে সীমিত একটু জ্ঞান দেওয়া হয়েছিল। এখন আসছি উচ্চ মাধ্যমিকের এই 11তম অধ্যায়। এখানে বায়োটেকনোলজি যেটুকু জ্ঞান দেওয়া হচ্ছে তা উচ্চতর শিক্ষার ক্ষেত্রে বেশ যথেষ্ট সহায়ক হবে বলে আমি মনে করি। তো উচ্চ মাধ্যমিকের বায়োটেকনোলজির যে সমস্ত দিকগুলো পড়ানো চলবে, আমি অল্প একটু তোমাদের দেখিয়ে নিচ্ছি। এইগুলো নিয়ে আলোচনা চলবে, তবে এর মধ্যে এতগুলো টপিকস নিয়ে পড়া একদিনে আদৌ সম্ভব না। তাই এই অধ্যায়টাকে আমরা অনেকগুলো শর্ট লেসনে ভাগ করে নিতে চাচ্ছি এবং প্রত্যেকটি শর্ট লেসন আমরা এক একটি ক্লাস বা এক একটা পার্টে উপস্থাপনায় অংশগ্রহণ করব। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে উপস্থাপনায় অংশগ্রহণ করব সে টপিকটা হলো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা এই বায়োটেকনোলজির একটি শাখা হিসেবে আজকে আমরা যে পার্টটা যেতে যাচ্ছি সেটা হচ্ছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ আমরা সংক্ষেপে এটাকে অন্য ভাষায় বলি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি পড়তে গেলে আমাদের বেশ কিছু টপিক সম্পর্কে অবশ্যই ভালো সম্যক ধারণা থাকতে হবে, যথা রেস্ট্রিকশন এনজাইম, কমপ্লিমেন্টারি ডিএনএ, অন্যান্য এনজাইম যেমন লাইগেজ, পলিমারেজ ইত্যাদি, কাঙ্ক্ষিত ডিএনএ যাকে আমরা কাটাছেড়ার কাজ করবো বা যে ডিএনএটাকে আমরা প্রতিস্থাপনের জন্য চেষ্টা করবো সেটা হচ্ছে যে কাঙ্ক্ষিত ডিএনএ, সেটাও বাছাই করতে হবে। ভেক্টর বা বাহক ডিএনএ, জিন মার্কার, ডিএনএ প্রোব, ইলেকট্রোফোরেসিস, পিসিআর ইত্যাদি এতগুলো নিয়ে আমরা একদিনে পড়ে মাথায় ধরে রাখতে পারবো না। সুতরাং এর থেকেও আজকে পড়বো রেস্ট্রিকশন এনজাইম। অর্থাৎ আজকে আমাদের পড়ার বিষয় হবে রেস্ট্রিকশন এনজাইম। অর্থাৎ আমরা পড়তে যাচ্ছি বায়োটেকনোলজির একটি শাখা জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর তারই একটি অংশ রেস্ট্রিকশন এনজাইম। পর্যায়ক্রমে আমরা অন্যান্য অংশগুলো নিয়ে বিভিন্ন ছোট ছোট শর্ট লেসনে ক্লাসে হাজির হব এবং অবশ্যই প্রত্যেকটি পাঠ সুচারুভাবে অত্যন্ত মনোযোগ সহকারে অনুসরণ করতে হবে, নইলে বায়োটেকনোলজির এই জ্ঞানটাকে মাঝামাঝি থেকে পড়ে কখনো আয়ত্ত করা সম্ভব না। তো আজকে আমরা যাই রেস্ট্রিকশন এনজাইম সম্পর্কে। রেস্ট্রিকশন এনজাইমের মধ্যে একটা কথা জড়িত আছে, সেটা হচ্ছে যে এনজাইমটা কি। আগে আমরা যাই এনজাইম, ENZYME। এনজাইম হলো এমন এক প্রকার প্রোটিনধর্মী জৈব রাসায়নিক পদার্থ যারা কোনো
জৈব রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে ওই বিক্রিয়ার গতিকে প্রভাবিত করে এবং বিক্রিয়া শেষে কতগুলো শর্ত সাপেক্ষে অপরিবর্তিত থাকে। এনজাইম ক্রিয়া একটা নির্দিষ্ট আছে, তারা নির্দিষ্ট ক্রিয়ায় অংশগ্রহণ করে। তো এখন যে আমরা এনজাইম সম্পর্কে যাচ্ছি সেটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইমটি ডিএনএ এর নির্দিষ্ট অংশ কর্তনে সাহায্য করে। ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, অর্থাৎ রেস্ট্রিকশন এনজাইমটি একটি এন্ডোনিউক্লিয়েজ এনজাইম যারা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের নির্দিষ্ট অংশ বা নির্দিষ্ট বেস সিকোয়েন্সকে চিহ্নিত করে কাটতে পারে। তাহলে সেই নির্দিষ্ট বেস সিকোয়েন্সটা কি আমরা দেখব। যে দেখো, তোমরা নিশ্চয়ই উচ্চ মাধ্যমিকে বা মাধ্যমিকে ডিএনএ গঠন সম্পর্কে মোটামুটি পড়ে এসেছো। আমি ধরে নেব তোমরা ডিএনএ গঠন সম্পর্কে জানো। তাহলে আমরা এই যদি এটাকে ডিএনএ কল্পনা করি তাহলে এর কোন নির্দিষ্ট বেস সিকোয়েন্সকে চিহ্নিত করে কাটবে তা আমরা একটু দেখে নিই। আমরা মোটামুটি মনে করি এটা একটি ডিএনএ আমি একটা মডেল তৈরি করেছি। তো রেস্ট্রিকশন এনজাইম আমরা জেনেছি যে নির্দিষ্ট বেস কর্ম চিহ্নিত করে কাটে। তো কোন বেস কর্ম চিহ্নিত করে কাটে? আমরা এক প্রকার রেস্ট্রিকশন এনজাইমের নামটা একটু জানি, যে মনে করো BAMH1, এরা 6টি বেস কর্ম চিহ্নিত করে কাটে। অর্থাৎ রেস্ট্রিকশন এনজাইমগুলো মূলত 4 থেকে 8টির মধ্যে সীমাবদ্ধ, 8টি বেস কর্ম চিহ্নিত করে কাটে। যেমন এখানে আমরা দেখছি যেখানে অ্যাডেনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন এরকম আছে। তো BAMH1টি মূলত গুয়ানিন ডবল আছে এবং গুয়ানিন ডবল আছে। মাঝখানে যদি অ্যাডেনিন থাইমিন বিপরীতক্রমী এরকম থাকে, এই 6টি বেস ক্রমের মধ্যবর্তী মনে করো এখান থেকে গুয়ানিনের এই জায়গাটা এই বরাবর কেটে দিল। ঠিক এখানে এই পাশটাও আছে, এই বরাবর গুয়ানিনের মধ্যে কেটে দিচ্ছে। হ্যাঁ, এবার এই হাইড্রোজেন বন্ডটাও যদি এরকম ভাবে কেটে দেয় তাহলে এখানে মাঝখানে এই খাস বরাবর এর কেটে যাচ্ছে, এই ব্যাস। অর্থাৎ স্টিকি প্রান্তযুক্ত অংশ খণ্ড করলো। তো এরা এই কারণে রেস্ট্রিক্টেড যে নির্দিষ্ট বেস কর্ম এই যে গুয়ানিনের মধ্যবর্তী কাটলো, এখানেও গুয়ানিন ডবল আছে এর মধ্যবর্তী স্থানে কাটে, এখানেও গুয়ানিন ডবল আছে। তবে শর্ত আছে যে মাঝখানে অ্যাডেনিন থাইমিন বিপরীত ক্রমে থাকতে হবে। এই কারণে এরা রেস্ট্রিক্টেড, নির্দিষ্ট বেস কর্ম চিহ্নিত করে কাটছে। তো এই যে রেস্ট্রিকশন এনজাইমটা, আমরা কাশিটাকে মনে করি রেস্ট্রিকশন এনজাইম, এটা আছে বায়োলজিক্যাল নাইফ। এটা নির্দিষ্ট জায়গা বরাবর কেটেছে। এ আবার কোথা থেকে কাটতে পারে খুঁজে দেখবে যে এইরকম গুয়ানিন সাইটোসিন ডবল মাঝখানে অ্যাডেনিন থাইমিন আছে কিনা। ওই ছাড়া অন্য কোনো জায়গা থেকে এ কাটবে না। তাহলে আর কোথাও পায় কিনা, এখানে গুয়ানিন সাইটোসিন ডবল বেস ক্রম আছে, মাঝখানে অ্যাডেনিন থাইমিন বহুত আছে, কিন্তু এর মধ্যবর্তী স্থানে কাটা নাই। আবার গুয়ানিন এখানে ডবল আছে, এখানে এই ডবল এখানে কিন্তু কাটে না। কেননা মাঝখানে অ্যাডেনিন থাইমিন ডবল থাকলেও 3টে গুয়ানিন এসে গেছে, এখানে কাটবে না। কিন্তু এ আবার পেয়েছে, অর্থাৎ এই গুয়ানিন মাঝখানে পেয়েছে, তো এর মধ্যবর্তী স্থানে কেটে দেয়, কাটে। আবার এখানে গুয়ানিন ডবল আছে, কেটে দিচ্ছে। এখন এই যদি এখান থেকে হাইড্রোজেন বন্ডগুলি কেটে দেয়, আবারও দেখাচ্ছে স্টিকি প্রান্তযুক্ত অঞ্চল খণ্ডন করলো। এই হচ্ছে যেখানে গুয়ানিন ডবল এবং এই পাশে ডবল আছে। তো মাঝখানে যদি থায়ামিন অ্যাডেনিন এরকম বিপরীত ক্রমে থাকে, শুধুমাত্র এই জায়গাটা কাটবে, অন্য কোনো জায়গায় কাটবে না। এই কারণে রেস্ট্রিক্টেড। আর কোথাও সেই সমস্ত জায়গা যদি পায় তাহলে সেখান থেকে কাটতে পারে। তো এই হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমের কার্যনীতি। তো আমরা এখন দেখি হোয়াইট বোর্ডে এর নামকরণ এবং আবিষ্কার সম্পর্কে একটু জেনে নেব। তো আমরা দেখলাম যে রেস্ট্রিকশন এনজাইম নির্দিষ্ট বেস ক্রম চিহ্নিত করে কাটে। যেমন মনে করো এখানে এইটা একটা ডিএনএ, আমরা ডিএনএ আঁকলাম যে অ্যাডেনিন, ধরে নিই আমরা এই একটা ডিএনএ 8 প্রাইম এখানে 3 প্রাইম। তো রেস্ট্রিকশন এনজাইম নামকরণ করেন বিজ্ঞানী হ্যামিল্টন স্মিথ 1978 সালে এবং তার কিছু সহযোগী বিজ্ঞানী কাজে সাহায্য করেন।
আর তিনি মূলত ব্যাকটেরিয়ার দেহ থেকে এই রেস্ট্রিকশন এনজাইমটি আবিষ্কার করেন। তো ব্যাকটেরিয়ার দেহ থেকে কেন? ব্যাকটেরিয়ার দেহের মধ্যে রেস্ট্রিকশন এনজাইমগুলো ভাইরাসের ডিএনএ নির্দিষ্ট অংশ কাটতে পারে, সেই সুবিধাটার উপর ভিত্তি করে তিনি মূলত রেস্ট্রিকশন এনজাইমটি ব্যবহার বিধি দেখান। তো যেহেতু রেস্ট্রিকশন এনজাইমটি ডিএনএ নির্দিষ্ট বেস কর্ম চিহ্নিত করে কাটে, এটা কাটাকাটির কাজ, তাই এটাকে অন্য ভাষায় বলা হয় বায়োলজিক্যাল সিজর বা বায়োলজিক্যাল নাইফ বা মলিকুলার সিজর, অনেকে অনেক নামে একে আখ্যায়িত করেছেন। যেহেতু ডিএনএ কাটাকাটি কাজে ব্যবহৃত হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে অন্য ভাষায় যে কাইসি বা আণবিক কাইসি। তো কোন নির্দিষ্ট অংশ, মনে করো এই একটা ডিএনএ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুয়ানিন সাইটোসিন ডবল আছে, আবার এখানে গুয়ানিন সাইটোসিন ডবল আছে, মাঝখানে অ্যাডেনিন থাইমিন বিপরীত ক্রমে আছে। তো এই নির্দিষ্ট বেস ক্রমে চিহ্নিত করে কাটার জন্য একটা নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম আছে, যারা কিনা গুয়ানিন বরাবর কাটে। এই মনে করো কাইসি দিয়ে কাটছে, আবার এখানেও কাটতে পারে। এই মনে করো সেই কাইসি দিয়ে এই বরাবর কেটে দেয়। তাহলে এই বরাবর যদি কেটে দেয় এখানে মধ্যবর্তী অংশ, তাহলে এই বরাবর এই অংশ ভাগ হয়ে যায়। তো আমরা যেটা দেখেছি একটু আগে এই ডিএনএ কাটাকাটি নিয়ে, তো এই যে রেস্ট্রিকশন এনজাইমটি ডিএনএ এর অংশ নির্দিষ্ট করে কাটলো, এটার নাম কি? এটার নাম হচ্ছে BAMH1। কেন এর নামকরণটা BAMH1? এই এনজাইমটি যে ব্যাকটেরিয়া থেকে পাওয়া গেছে তার নাম ব্যাসিলাস অ্যামাইলোলিক ফেসিয়েন্স। তো এর প্রথম দুই অক্ষর আর এই জেনাসের প্রথম অক্ষর, অর্থাৎ স্পেসিসিস প্রথম দুই অক্ষর এবং জেনাসের প্রথম অক্ষর, এই দুটো মিলে ব্যাম নামকরণ। এই নামকরণটি এই ব্যাকটেরিয়ার নামের উপরে নামকরণটি করা হয়েছে। তো রেস্ট্রিকশন এনজাইমটা আমরা দেখলাম যে এখান থেকে একটুকু কেটে ফেলার পরে যে দুটি অংশ ভাগ হয়ে যাচ্ছে, ফলে দেখা যাচ্ছে এইটুকু বিচ্যুত হয়ে গেলে দুটি পৃথক পৃথক আমরা স্টিকি প্রান্ত পেয়ে যাই। স্টিকি প্রান্তটা কি? খাস বিশিষ্ট প্রান্ত পাচ্ছি, এই যে খাস সৃষ্টি হচ্ছে, এটাকে বলা হয় স্টিকি প্রান্ত। সব রেস্ট্রিকশন এনজাইম কিন্তু স্টিকি প্রান্ত বিশিষ্ট অংশ কাটে না, কোনটা কাটে সরাসরি মধ্যবর্তী অংশ কেটে দেয়। এখান থেকে কেটে দিলে এটা ভোঁতা হয়ে যায়, তাহলে এই ভোঁতা প্রান্তকে আবার বলা হয় ব্লান্ট প্রান্ত। আমরা দেখলাম রেস্ট্রিকশন এনজাইমটা। এখানে আরো কিছু কতিপয় রেস্ট্রিকশন এনজাইম আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু আগে দেখলাম BAMH1, যেটা কিনা গুয়ানিন এর মধ্যবর্তী স্থানে কাটে, এবং অবশ্যই তার পাশে অ্যাডেনিন থাইমিন বা থাইমিন অ্যাডেনিন বিপরীত ক্রমে থাকতে হবে। এছাড়াও আছে HIND3, যেটা কাটে অ্যাডেনিন মধ্যবর্তী স্থানে, দুই পাশে অ্যাডেনিন আছে এবং স্টিকি প্রান্ত নিয়ে কাটে, মাঝখানে থাকবে গুয়ানিন সাইটোসিন। এরকম আরো এক প্রকার আছে EcoRI, বিভিন্ন প্রকার রেস্ট্রিকশন এনজাইম আছে এবং এরা প্রত্যেকেই স্টিকি প্রান্তযুক্ত অংশ কর্তন করেছে। শুধুমাত্র স্টিকি প্রান্ত না, ব্লান্ট বা সে ভোঁতা প্রান্তযুক্ত অংশ কর্তন করতে পারে। আজ পর্যন্ত প্রায় ব্যাকটেরিয়া দেহ থেকে 250 প্রকার রেস্ট্রিকশন এনজাইমের সন্ধান করা গেছে। আজকের পাঠে আমরা যে পড়া নিতে চাচ্ছি সে পড়াটা হচ্ছে যে টেকনোলজি কি, 2 নম্বর পড়া বায়োটেকনোলজি কি, রিকম্বিন্যান্ট ডিএনএ কি, রেস্ট্রিকশন এনজাইম কি, তারপর রেস্ট্রিকশন এনজাইমের কার্যনীতি কি। এই হচ্ছে আমাদের
রেস্ট্রিকশন এনজাইম সম্পর্কিত পড়া থাকছে। আমরা পরবর্তী লেসনে রিকম্বিনেন্ট ডিএনএ সম্পর্কে বিস্তারিত আলোচনা যাব। অবশ্যই আমার ক্লাসের সঙ্গে থাকবে, এটুকু আশা করি। রেস্ট্রিকশন এনজাইম সম্পর্কে কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেন করে আমাকে জানানোর চেষ্টা করবেন এবং অবশ্যই আমার পরবর্তী ক্লাসগুলো অনুসরণ করবে। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।